কি হয়েছে অনন্যা? তোমার শরীরটা ভালো ঠেকছে না তো? হ্যাঁ, আসলে আমি হসপিটাল থেকে অ্যাবর্শন করিয়ে এসেছি, তাই শরীরটা ঠিক ভালো না। তুমি পাগল নাকি? তুমি আমাদের বাচ্চাটা নষ্ট করে দিলে। যবে থেকে বিয়ে হয়েছে আমি এই দিনটার আশায় বসেছিলাম, আর তুমি নিজের হাতে সেটা শেষ করে দিলে। শোনো, লিগালি বাচ্চাটা আমার অধিকার, তাই ওকে রাখবো কি রাখবো না সেটা আমার ব্যাপার। আর ফিগার খারাপ হলে তো আমার হবে, তোমার আর তাতে কি? অনন্যার কথা শুনে তার বাড়ির কাজের মেয়ে সুমিতা বলে, এই একজন আমি যে বাচ্চার জন্য ভিক্ষা চাইছি, সবসময় প্রার্থনা করছি, আর ম্যাডাম বাচ্চাটাকে মেরে এলো। হে ভগবান, তুমি কবে আমাকে মা হওয়ার সুখ দেবে? এভাবেই কিছুদিন কাটার পর একদিন অনন্যার শাশুড়ি রমলা বাড়িতে মিষ্টি এনে বলে, এই নাও বৌমা, মতিচুরের লাড্ডু খাও, পাশের বাড়ির পদ্মা দিয়ে গেল। আমার কপালে তো আর নাতির সুখ হলো না। ওফো, এখন তুমি শুরু করো না তো। আমি কতবার বলেছি আমার এই বাচ্চা টাচ্চার দরকার নেই। আমি তোমার মতো অমন বেলুন হয়ে ফুলবো নাকি? এই 50 বছর বয়সে তোমাকে দেখে মনে হয় যেন 60। হ্যাঁ, তুমিই খাও অমন লাড্ডু, আমি তো জিমে যাচ্ছি। এরপর অনেকটা সময় কাটে। একদিন যখন অনন্যা জিমে এক্সারসাইজ করছিল, তখনই সে মাথা ঘুরে পড়ে যায়। এরপর জিম থেকে বাড়ির লোককে খবর দেওয়া হয়। তারা এসে অনন্যাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলেন, কংগ্রেচুলেশনস, আপনার বউ মা হতে চলেছে। না না, আমি বাচ্চা চাই না, আমি আজকেই অ্যাবর্শন করাবো। অনন্যা, এবার তুমি যদি বাচ্চা নষ্ট করার কথা ভেবেওছো, আমি তোমায় ডিভোর্স দিয়ে দেবো। ভয় পেয়ে অনন্যা আর অ্যাবর্শনও করাতে পারে না। আর ওদিকে মহাদেবের আশীর্বাদে সুমিতাও গর্ভবতী হয়, সেও মা হওয়ার সুখ পায়। আর গর্ভবতী অবস্থায় সুমিতা যেখানে কাজ করত, সেখানে অনন্যা সারাদিন শুয়ে শুয়ে আরামই করে যেত। একদিন অনন্যার শাশুড়ি তাকে বলল, বৌমা, তুমি সারাদিন বিছানাতে শুয়েই রয়েছ, এই সময় এত আরাম করাও ভালো না, অন্তত একটু হাঁটো বাইরে। মা, প্রেগনেন্ট আমি, তাই আপনি আমাকে জ্ঞান দেবেন না, প্লিজ জানতো। এভাবেই 9 মাস কাটার পর দুজনেরই ডেলিভারির সময় আসে। সুমিতার বাচ্চা হয় সরকারি হাসপাতালে নর্মাল ডেলিভারিতে, অন্যদিকে বড় প্রাইভেট হসপিটালে অনন্যার বাচ্চা হয়। আর কিছুদিন পর দুজনেরই ছুটি হয়ে যায়। এরপর, আরে আমার বাচ্চাটা কাঁদছে কেন? আয়, তোকে দুধ খাইয়ে দিই, আয়। আরে সুনিতা, তুমি তো বাচ্চাকে দুধ খাইয়ে খাইয়ে অসুস্থ হয়ে পড়ছো। দাঁড়াও, আমি বাইরের দুধ নিয়ে আসি। না না, মা থাকতে ও বাইরের দুধ কেন খাবে? আর তাছাড়া মায়ের দুধ বাচ্চার জন্য খুব উপকারী। অন্যদিকে অনন্যার ছেলে খুব কাঁদলেও অনন্যা তাকে দুধই খাওয়াচ্ছিল না। উফ, কি জ্বালাতন! কেঁদেই যাচ্ছে, আর ভাল লাগে না। আর কত জ্বালাতন করবি আমাকে? এবার তো চুপ কর রে, চুপ কর। অনন্যা, ওর খিদে পেয়েছে, ওকে দুধ না খাইয়ে তুমি বকা দিচ্ছ। তোমার জন্য আমার ফিগারটা খারাপ হয়েছে, এখন চাইছো ওকে দুধ খাইয়ে বাকি ফিগারটুকুও নষ্ট করব? তুমি সামলাও ওকে, তুমি। আর কিছুদিন পর সুমিতা অনন্যার বাড়িতে কাজে আসে। সে বাচ্চাকে পিঠে বেঁধে নিয়ে বাড়ির সব কাজ করত। তারপর ক্লান্ত হয়ে বাড়ি এসে রান্না করে আবার বাচ্চার গায়ে তেল মালিশ করত। অন্যদিকে অনন্যা তো শুধু নিজের শরীর স্বাস্থ্যের উপরই খেয়াল রাখছিল, বাচ্চার দিকে তো তার নজরও ছিল না। আর দিনের পর দিন বাচ্চাটা যেন কমজোর হতে থাকে, তাই নিশান তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে, দেখুন, বাচ্চার মালিশ খুবই দরকারি। যদি মালিশ ঠিকভাবে না হয়, ও হয়তো পঙ্গুও হয়ে যেতে পারে। এই শুনে নিশান খুবই ভয় পেয়ে যায়। আর সন্ধেবেলাতে অনন্যা জিম থেকে ফিরে বাড়ি এসে বাচ্চাকে কাঁদতে দেখে, ইস, আবার কাঁদছে এটা। এ যদি বোবা হয়ে জন্মাতো আমার খুব ভালো হতো। কখনো কখনো মনে হয় যেন গলা টিপে মেরে ফেলি, অসহ্য লাগছে আমার, অসহ্য। এই কথা শুনে নিশান অনন্যার গালে জোরে থাপ্পড় মেরে বলে, কিরকম মা তুমি? তুমি মা না ডাইনি? কেউ নিজের বাচ্চাকে নিয়ে এরকম বলতে পারে? তোমার জন্য আমার বাচ্চাটা পঙ্গু হয়ে যাবে। নিশানের কথা শুনে অনন্যা তার ভুলটা বুঝতে পারে, আর সে নিশানের কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও নিশান, আমার কারণে আমার বাচ্চাটার এত খারাপ অবস্থা আজকে। ম্যাডাম, এখনো খুব দেরি হয়নি, বাচ্চাকে নিজের দুধ খাইয়ে আর ভালো করে তেল মালিশ করে ওকে সুস্থ করে তুলুন, আমি সাহায্য করব আপনাকে। আর ওই দিনের পর থেকে অনন্যা তার ছেলের খুবই যত্ন করে, সময় মতো তাকে দুধও খাওয়ায়, সেই সঙ্গে সুমিতা সাহায্য নিয়ে বাচ্চার মালিশও করাতো। তাই তো কিছুদিনের মধ্যে অনন্যার বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। মায়ের মমতা বুঝতে পেরে সে তার সন্তানকে খুবই ভালোবাসে। অনেক বছর হলো উর্মিলার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর থেকে উর্মিলা শুধু উনুনই রান্না করত।
আর এই কারণেই কখনো কখনো রান্না করতে অনেক দেরিও হতো। আরে উর্মিলা, কখন থেকে বলছি খাবারটা দিতে, তাড়াতাড়ি খাবারটা প্যাক করে দাও, কাজে যেতে হবে তো নাকি? দেরি করে গেলে আবার দেরি করে আসবো, তারপর বলবে আবার সন্ধ্যেবেলা সবজিটা আনলাম না। তাড়াতাড়ি দাও। সব সময় তাড়াতাড়ি রান্না করতে বলো। কতবার বলেছি একটা গ্যাস কিনে দাও, কিন্তু আমার কথা কে শুনবে? আমার তো মনে হয় আমার সারা জীবন এই ধোয়ার মধ্যেই কেটে যাবে। জানি না ভগবান আমাদের কপালে এত দারিদ্রতা কেন লিখেছে যে একটা গ্যাসও কিনতে পারি না। বৌমা, উনুনে রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো, জানো? মা, ওই স্বাস্থ্যের কথা ছাড়ুন, সেটা আগের যুগে হতো। এখন আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি। এখন সবার বাড়িতে গ্যাস আছে, শুধু আমাদের বাড়িতেই এখনো রান্নার গ্যাসটাই এলো না। হাতে একটু টাকা জমতে দাও, তারপর সবটাই কিনে দেবো তোমায়। এখন তো তুমি আমার অবস্থা জানো নাকি? সব জেনে শুনেও ও যেন কিছুই বোঝে না। যখনই বরের খাবার দেওয়ার সময় হয় তখনই রোজও একই কথা বলে, গ্যাস নাও, গ্যাস নাও। আরে নিয়ে নেবে টাকা হলে, এখন তো রান্না হয়ে যাচ্ছে উনুনে, নাকি? উর্মিলা খুবই দুশ্চিন্তায় ছিল। বর, শাশুড়ি কেউই তার কথা শুনত না। বেচারি অনেক বছর ধরেই বলে চলেছে যে রান্নার জন্য একটা গ্যাস নিতে, কিন্তু কেউই তার কথা গুরুত্বই দিত না। উর্মিলা ছোটবেলার বান্ধবী এই গ্রামেই থাকত, তাই উর্মিলা মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে যেত। আরে উর্মিলা, আয় আয়, অনেক দিন পরে এলি, বস, আমি তোর জন্য চা আনছি। তুই গ্যাস কিনেছিস, তাই না? হ্যাঁ, আমার তো 3 বছর হয়ে গেছে। গ্যাসে রান্না করার কত সুবিধা, সব রান্না তাড়াতাড়ি হয়ে যায়। এবার তুইও বাড়িতে একটা গ্যাস কিনে নে। আর কতদিন ওই উনুন আর স্টোভে রান্না করবি? আরে কবে থেকে বলছি একটা গ্যাস ওভেন এনে দিতে, কিন্তু কে শুনবে আমার কথা? তুই ঠিকই করেছিস, বরকে বলে একটা গ্যাস কিনে নিয়েছিস। আমার কপালে আর এসব কোথায়? চল, আমি আসছি, যাস একদিন। হ্যাঁ, যাবো তো ঠিকই, কিন্তু কি বলতো, ওই উনুনে রান্না করা চায় না, ধোয়ার কেমন গন্ধ আসে। তোর বাড়িতে তাড়াতাড়ি গ্যাস চলে আসুক, আমি গিয়ে চা খাবো। তোর মুখে ফুলচন্দন পড়ুক যদি এমনটা হয়। আচ্ছা, আমি আসি। এই বলে উর্মিলা বাড়ি আসতে লাগলে রাস্তাতেই তার দেখা হয় একজন পরিচিত শেঠানির সঙ্গে। এবার আমাকেই কিছু করতে হবে। মনে তো হয় না গুড়িয়ার বাবা আমাকে টাকা দিয়ে গ্যাস ওভেন কিনে দেবে। আমাকেই টাকা ইনকাম করতে হবে। আরে উর্মিলা, চেনা জানা কোনো রান্নার লোক থাকলে আমাকে জানিও তো, মাসে 2000 টাকা দেব। 2000 টাকা? আমি যদি এনার বাড়িতে রান্নাটা করে দিই তাহলে ওই টাকাটা আমি পেয়ে যাব। কি হলো, চুপ করে কেন? শেঠানি ম্যাডাম, আজকাল বাড়িতে আমার তেমন কোনো কাজ নেই, তাই আপনি বললে আমি আপনার বাড়িতে রান্নার কাজ করতে পারি। হ্যাঁ, চলে এসো, আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, সকাল 9টায় কিন্তু আসতে হবে। সেটজির দোকানে যাওয়ার আগে সব রান্না করে দিতে হবে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি চলে যাব। কাজ পেয়েছে শুনে উর্মিলা খুবই খুশি হয়। এখন সে কাজ করে টাকা জমিয়ে বাড়িতে রান্নার একটা গ্যাস আনতে পারবে। তাই সে বাড়ি গিয়ে এই কথাটা তার শাশুড়ি আর বরকে জানালে। তুমি সকাল 9টার সময় রান্না করতে বেরোবে তো বাড়ির কাজটা কে করবে? হ্যাঁ, সকাল 9টার সময় তো মোহনও কাজে যায়, আর বাচ্চাদেরও স্কুল আছে। আর আমার যা বয়স হয়েছে, এখন এসব দেখা আমার পক্ষে সম্ভব নয়। মা, আপনি চিন্তা করবেন না, আমি সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করে নেব। আমার টাকার দরকার আছে। যেটা তুমি ভালো বোঝো, কিন্তু কাজের সাথে সাথে নিজের শরীরের খেয়ালটাও যে রাখতে হবে, নয়তো শরীর খারাপ হলে আমার কাছে কিন্তু অত টাকা নেই যে তোমার চিকিৎসা করাবো। উর্মিলা চুপ করে থাকে, কিছুই বলে না। পরের দিন ভোর 4টের সময় উঠে সে বাড়ির সব কাজ সেরে ফেলে। জল ভরা, ঘর পরিষ্কার করা, রান্না করা, সব কাজ সেরে ঠিক 9টার সময় উর্মিলা সেঠানির বাড়িতে পৌঁছায়। আর সেঠানির বাড়িতে সব রকমের রান্না শেষ করে উর্মিলা আবার 12টার সময় তার বাড়িতে ফিরে আসে। সে তো তার বাড়িতে শুধু একটা রান্নার গ্যাস কিনতে চাইছিল, তাই এত পরিশ্রম করছিল। আর ঠিক 1 মাস কাটার পর সেঠানি উর্মিলাকে মাসিক বেতন হিসাবে 2000 টাকা দেয়। উর্মিলা টাকাটা পেয়ে খুবই খুশি ছিল। সে ভেবেছিল এভাবেই 1-2 মাস কাজ করে সে গ্যাস কেনার টাকা জোগাড় করে নেবে। কিন্তু উর্মিলা বাড়িতে গিয়ে দেখে হঠাৎ তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে মায়ের? জানি না, বলছে নাকি দম নিতে কষ্ট হচ্ছে। আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমিও যাচ্ছি, চিন্তা করো না, মা ঠিক হয়ে যাবে। এরপর তারা সরলাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। শীতকাল শুরু হয়েছে তো, তার জন্য একটু ঠান্ডা লেগে গেছে, কদিনই সেরে যাবে। এই কিছু ওষুধ লিখে দিলাম,
আর আমি একটা ইঞ্জেকশনও দিয়ে দিলাম, যাতে উনি খুব তাড়াতাড়ি সেরে যান। কত টাকা হয়েছে ডাক্তারবাবু? এই ওষুধগুলো আপনি বাইরে থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আর আমার ফিস 800 টাকা। 800? মোহন তার পকেটে হাত দিয়ে দেখে মাত্র 300 টাকা আছে। এখন আমি কি করব? আমার কাছে যে অত টাকাও নেই ডাক্তারবাবুকে দেওয়ার মতো। আমি ওষুধ কোথা থেকে আনবো? চিন্তা করো না, আমি আজকেই বেতন পেয়েছি। এই নাও 2000 টাকা, এটা রাখো, মায়ের চিকিৎসার কাজে লাগবে। কিন্তু উর্মিলা, এই টাকাটা তো তুমি গ্যাস ওভেনের জন্য সঞ্চয় করছিলে, এটা তুমি দিয়ে দিলে? না গো, মায়ের সুস্থ হওয়া আগে দরকার। গ্যাসের কি আছে, আমি 2 মাস পরে নিয়ে নেব। আগে মায়ের সুস্থ হওয়া দরকার। শোনো, মায়ের জন্য কিছু ফল আর সবুজ শাকসবজি নিয়ে এসো, আমি রান্না করে দেব। বৌমার এই কথা শুনে সরলার চোখে জল চলে আসে। উর্মিলার মতো বৌমা পেয়ে সে নিজেকে সৌভাগ্যবতী মনে করছিল। আর কিছুদিন পর উর্মিলার শরীরের সঙ্গে সঙ্গে স্বভাবও বদলিয়ে যায়। বৌমা, রান্নার চিন্তা করতে হবে না, তুমি স্নান করে কিছু খেয়ে নাও, আমি তৈরি করে দিচ্ছি খাবার। খেয়ে তুমি কাজে যাও, এদিকের কিছু চিন্তা করতে হবে না, আমি সবটা সামলে নেব। তুমি ক্লান্ত হয়ে যাও নিশ্চয়ই, ঘরের কাজ করো, বাইরের কাজ করো, আর আমি তো বাড়িতেই থাকি। আমি ঘরের কাজ নিশ্চিন্তে করে নিতে পারবো। তাছাড়া একটু চলাফেরা করলে শরীরটাও ভালো থাকবে। যাও, তুমি তোমার দরকারি কাজ করো, ততক্ষণে আমি তোমার জন্য রান্না করে আনছি। ঠিক আছে মা, একটা কথা বলবো মা, আপনি খুব ভালো। আমি না বৌমা, এটা বলো তুমি খুব ভালো। তুমি তো কত চিন্তা করো এই বাড়ির, তাই আমারও এটা দায়িত্ব যে আমার ভালো বৌমাকে আমি সাহায্য করি, পাশে থাকি। পরিবারের ভালোবাসায় উর্মিলা সাহস পায়, আর 2-3 মাস পরিশ্রম করে উর্মিলা তার বাড়ির রান্নার জন্য একটা গ্যাস কিনে ফেলে। বৌমা, এই গ্যাস ওভেন কিনে তুমি খুবই ভালো করেছো, কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সত্যি, গ্যাস ওভেন খুবই কাজের জিনিস। এখন তো মা আমার জন্য ঝটপট করে রুটি বানিয়ে দেয়। যাই বলো, গ্যাস ওভেন থাকার কিন্তু অনেক লাভ। এসব তো তোমাদের আর ভগবানের আশীর্বাদই হয়েছে। শোনো, বলছি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আমি কি এখনো সেঠানির বাড়িতে কাজ করতে পারি? যদি তুমি এতে খুশি থাকো, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ বৌমা, নিশ্চয়ই করো, নিজের পায়ে দাঁড়ানো কোনো খারাপ কাজ নয়। আমি তো শুনেছি শহরে ছেলে আর মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে গ্রাম কেন পিছিয়ে থাকবে? তুমি বাইরের কাজ করো আর আমি ঘরেরটা করব। এভাবেই তো মিলেমিশে সংসার চলে। এখন তো অনেক কাজ আছে, ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াশোনা করাতে হবে, অনেক দায়িত্ব। আর তাছাড়া গ্যাস ওভেন চলে এসে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, তাই জন্য রান্নাঘর তো আমি সামলাবো, তুমি সেঠানির রান্নাঘর সামলাও। এটা তো দারুণ বলেছেন মা। শাশুড়ির কথা শুনে উর্মিলা হাসতে হাসতে শাশুড়িকে জড়িয়ে ধরে। Thanks for watching.